হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ বস্তুর গতির উপর বলের প্রভাব এটা নিয়ে আলোচনা করব। তো এখানে বস্তুর গতির উপর বলের প্রভাব এটা বলতে আসলে কী বোঝায়? বস্তুর গতির উপর বলের প্রভাব অর্থাৎ এফ ইকুয়াল টু যে এম এর সূত্রটা রয়েছে অর্থাৎ বলের যে সূত্র সেটা প্রমাণ করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্রে কী বলছে? যেমন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা যদি একটা বস্তু নিয়ে কল্পনা করি, যেমন একটা বস্তু ইনিশিয়াল একটা ভর থাকবে বস্তুটার এবং ইনিশিয়াল একটা বেগ থাকবে। সে বেগটা যদি ইউ হয় এবং নির্দিষ্ট সময়ে সেই সময়টা যদি আমরা টি-তম সময় ধরে নিই এবং নির্দিষ্ট সময়ে বস্তুটার ভর যদি এম হয় এবং বেগটা যদি ভি হয়, তখন বস্তুর ভরবেগটা কী হবে? এই ক্ষেত্রে বস্তুর ভরবেগটা হবে এম ইন্টু ভি। কী হবে? বস্তুর শেষ ভরবেগ, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে যে বেগ অর্জন করছে সেই বেগের সাথে ভরকে গুণ দিলে আমরা শেষ ভরবেগটা পাবো, ঠিক আছে? এবং ইনিশিয়াল যে ভরবেগ ছিল, ইনিশিয়াল ভরবেগ কী ছিল? এম ইন্টু ইউ, ইনিশিয়াল ভরবেগ। তাহলে এখন আমরা যদি ভরবেগের পরিবর্তনটা বের করি, ভরবেগের পরিবর্তন সেটা কী হবে? ভরবেগের পরিবর্তন হবে কি এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ, এটাই তো হবে ভরবেগের পরিবর্তন। তারপর কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার হার মানে হচ্ছে কি সময় দিয়ে ভাগ দেওয়া। সময় দিয়ে কোনো কিছুকে ভাগ দেওয়াই মানে হচ্ছে কি তার হার বোঝায়। এটাকে যদি আমরা ভাঙলে কি হবে? এখানে এম আছে, এখানে এম আছে, তার মানে এমটা কমন নেওয়া যায়। এমটা যদি আমরা কমন নিই তাহলে এম ব্র্যাকেট ভি মাইনাস ইউ থাকবে ডিভাইডেড বাই কত থাকবে? টি থাকবে। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে কী জানি? দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা ত্বরণের সংজ্ঞা পেয়েছিলাম। সেই ত্বরণের সংজ্ঞাটা কী ছিল? বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই যে মানটা আছে এটা দ্বারা কী বোঝায়? বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার ইকুয়াল টু কি? হার ইকুয়াল টু হবে এ, অর্থাৎ ত্বরণ। এইটাকে যদি আমরা ত্বরণ দিই তাহলে কি পাইতেছি? ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু এম এ। এখন ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে নিউটন বলছে। তাহলে সেই অনুযায়ী সূত্রানুযায়ী কী হবে? এফ সমানুপাতিক এম এ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে উঠাইতে যাই সেক্ষেত্রে আমাদের কী বসান লাগবে? সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক বসান লাগবে। সেই ধ্রুবকটা কী হবে? এখন হচ্ছে কি এফ যদি আমরা ধ্রুবকটা উঠাই অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা উঠাই তাহলে আমাদের একটা ধ্রুবক বসানো লাগবে। সেই ধ্রুবকটা আমরা কে ধরে নেই এবং এম ইন্টু এ এটা থাকতেছে। তাহলে এখন যদি এই ধ্রুবকের মান অন ধরি, ওয়ান, ধ্রুবক মানে কি? যেটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যার কোনো পরিবর্তন হবে না, তাহলে এফ ওয়ান ইন্টু এম এ, তার মানে কি এম এ থাকতেছে। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল চিহ্নিত করতে পারি। বলের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এটা, এফ ইকুয়াল টু এম এ। এখন জিনিসটা যদি আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি তাহলে দেখো, একটা বস্তু ছিল ইনিশিয়ালি যার একটা ভর ছিল এবং আদি বেগে সে কী করতেছিল? সামনের দিকে যেতেছিল। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ টি-তম সময়ে বস্তুটা একটা বেগ অর্জন করলো। সেই বেগ অনুযায়ী বস্তুর ভরবেগ কী হবে? ভরবেগ মানে কি ভর ইন্টু তার ওই সময় যে বেগ, সেটাকেই কী বলে? ভরবেগ বলে। তাহলে এই টি-তম সময়ে বস্তুর ভরবেগ কত ছিল? এম ইন্টু বি, এবং শুরুতে কত ছিল? এম ইন্টু ইউ। এখন নিউটন কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ পরিবর্তন মানে কি দুইটা ভরবেগের বিয়োগফল। তাহলে শেষ বেগ থেকে যদি আদি ভরবেগ বিয়োগ দিই তাহলে কি পাবো? এম ভি মাইনাস এম ইউ। এখন পরিবর্তনের হার মানে কি সময় দিয়ে ভাগ দেওয়া। তাহলে সময় আমরা কত ধরে নিছি? টি। তাহলে টি দিয়ে যদি ভাগ দিই তাহলে এখান থেকে দেখো এম আছে, এখানে এম আছে, তাহলে এমটা কমন নেওয়া যায়। আর কমন নিলে কি থাকবে? এখানে শুধু বি থাকবে, এখান থাকবে শুধু এ ইউ। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে ত্বরণ নির্দেশ করে, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। তাহলে আমরা যদি এম এ লিখি, এখন পরবর্তীতে বলছে
বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন প্রযুক্ত বলটা হচ্ছে কি এফ, মানে ফোর্স, এটা সমানুপাতিক চিহ্ন, এটা ইকুয়াল টু কী হবে এম এ। এখন আমরা কী করছি, সমানুপাতিক চিহ্নটা উঠে ইকুয়াল চিহ্ন বসাইছি। তো সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে আমাদের একটা ধ্রুবক বসাইতে হয়, সেই ধ্রুবকটা আমরা কে ধরে নিছি, তাহলে কে ইন্টু এম এ। এখন ধ্রুবকের একটা মান আমরা অন ধরে নিছি মনে মনে, তাহলে আমাদের কি থাকে, এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে বলের সংজ্ঞা, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করতে পারি। তিনি আর কি বলছেন, যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হচ্ছে একটা কমন জিনিস। আমরা যদি বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করি তাহলে কি বস্তুটা এদিকেই যাবে, এবং যদি উপরের দিকে দিতাম বস্তুটাকে বল, তাহলে বস্তুটা উপরের দিকে যেত। তো পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা দ্বারা আসলে কি বোঝে, মূলত মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, ধরো মহাবিশ্বের যে একটা বস্তু যখন নিজের দিকে একে অপরকে আকর্ষণ করে, নিজের দিকে বলতে কেন্দ্রের দিকে, তখন সেই আকর্ষণটাকেই বলে হচ্ছে মহাকর্ষ বল। এবং বল দুইটা কি হয়, যদি একটা ভর অনেক বেশি হয় আর একটার ভর কম হয়, তারপরও বস্তুটা যে বলে আকর্ষণ করবে, অর্থাৎ ও ওর দিকে যত গতিতে টানবে ও ওর দিকে সেম গতিতেই টানবে। ঠিক আছে, এটা হচ্ছে কি মহাকর্ষ বলের সংজ্ঞা। এখন এটাকে যদি আমি একটু পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি, দেখুন যখন দুটি বস্তু পরস্পরের কাছাকাছি থাকে তখন তারা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের কথাটা হবে, এই আকর্ষণের পরিমাণ বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা দ্বারা আসলে কি বোঝায়, দেখো বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ M1 অর্থাৎ M2 যদি দুইটা বস্তু হয় তাদের ভরের গুণফল, তাহলে এই যে M1 ইন্টু M2 কী হবে, গুণফলের সমানুপাতিক হবে। তো সমানুপাতিক আকর্ষণটাকে আমরা যদি F ধরে নিই তাহলে কী হবে, যদি ভর এদের বেশি থাকে তাহলে কি আকর্ষণটাও বেশি হবে। সমানুপাতিক মানে কি, হয়তোবা এরা একই হারে বাড়বে না একই হারে কমবে, তাহলে এটা দুইটা বস্তুর ভর যদি বেশি হয়ে যায় তাহলে কি আকর্ষণটাও বেশি হবে, সেটাও বোঝানো হয়েছে। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কোনটা, আমরা আর ধরে নিছি আর, এবং সেটা বর্গটা কি হবে, মানে স্কোয়ার হবে, বর্গের কি হবে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে বলটা আছে, এই যে বল মহাকর্ষ বল, সেটা কি হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, বর্গ পাবো। এবং এটা দ্বারা বোঝায় এফ, যদি ভালো করে লিখি, অর্থাৎ এফ ব্যস্তানুপাতিক চিহ্ন হচ্ছে এভাবে আর স্কোয়ার। অর্থাৎ আমাদের যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে কি হবে, বলের মান কমবে। যদি বল বাড়ে তাহলে কি ব্যাসার্ধের মান কমবে। এটাই এখান দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ একটা অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটার মান বাড়লে এটার মান কমবে, এটার মান যদি বাড়ে তাহলে এটার মান কমবে। এখানে আর হচ্ছে ধরো দুইটা বস্তু, এদের মধ্যবর্তী যে দূরত্ব, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এই দূরত্বটা যদি বেশি বেড়ে যায়, অর্থাৎ M2 যদি এখানে হইতো এখানে না হলো, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হইতো, অর্থাৎ একে অপরকে যে আকর্ষণ করতো আর কি, নিজের দিকে টানার যে প্রবণতা, সেটা কি কম থাকতো। আর যদি এটা কাছাকাছি থাকে তাহলে কি আকর্ষণ বলটা বেশি হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবং অর্থাৎ যদি ভর বেশি হয় আকর্ষণ শক্তি বেশি হবে, আবার যদি দূরত্ব বেশি হয় আকর্ষণ শক্তি কমে যাবে, যেটা বললাম আর কি। এখন এখানে এফ দ্বারা আসলে কী বোঝে, এফ দ্বারা বোঝা হচ্ছে মহাকর্ষ বল, যেটা হচ্ছে নিউটন বলা হয়, নিউটন একক দ্বারা প্রকাশ করা হয়। এটি সেই বল যা দুটি বস্তুর মধ্যে কাজ করে। এবং এখানে জি দ্বারা কী বোঝায়, জি হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবক, যার মানটা হচ্ছে কি ফিক্সড, এই মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ জি এর মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। সে জি এর মান দেওয়া হচ্ছে 6.674 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং এটি একটি ধ্রুবক মান যা মহাবিশ্বের সব জায়গায় একই থাকে। এবং M1 M2 দ্বারা কী বোঝায়, আকর্ষণকারী দুটি বস্তুর ভর, যেটা বললাম কি, যাকে হচ্ছে একক হচ্ছে কি কেজি দ্বারা প্রকাশ করা হয়, যত বেশি ভর তত বেশি আকর্ষণ। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আর বা ব্যাসার্ধ দুই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, যাকে হচ্ছে মিটার দ্বারা প্রকাশ করা হয়, মিটার এককে, যত বেশি দূরত্ব তত কম আকর্ষণ, ঠিক আছে। নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ যখন একটি বস্তু
অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এই কথাটা ইম্পর্টেন্ট। ধরো একটা বস্তু আছে এবং অপর পাশে আর একটা বস্তু, যেটার নাম হচ্ছে আমরা এ দিলাম, এটাকে আমরা বি বস্তু বললাম। এখন এই বস্তুটা বি বস্তুর দিকে একটা বল প্রয়োগ করছে, সেই বলটা যদি হয় 10 নিউটনের এবং বি বস্তুটাও ঠিক তার বিপরীত দিকে এই বস্তুটার দিকে একটা বল প্রয়োগ করবে, সেই বলটা হবে কি -10 নিউটন। মাইনাস দ্বারা বোঝায় কি বিপরীতমুখী, অর্থাৎ আমি এদিকে বল প্রয়োগ করছি যা, এদিকে ঠিক তার সমপরিমাণ বল বি বস্তুটা প্রয়োগ করছে। তাহলে এটা যেন আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যখন আমরা একটা বলকে, ফুটবল বা হচ্ছে ধরো ক্রিকেটের বল, যখন সামনের দিকে একটা বল প্রয়োগ করি বা দেয়ালে, ধরো একটা দেয়াল কল্পনা করি, এখানে এই দেয়ালে যদি আমি একটা ফুটবল বা হচ্ছে ক্রিকেটের বলকে মারি, ধরো মারার পরিমাণটা হচ্ছে কত 20 নিউটন। 20 নিউটন বেগে বল প্রয়োগ করে আমি ফুটবলকে দেয়ালে মারলাম, তাহলে ফুটবলটা কি করবে, দেয়ালে এসে তার বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে? এটা দ্বারা বোঝায় কি, যেটা বোঝায় আমি যখন 20 নিউটন বল দেয়ালটাকে মারছি, দেয়ালটাও ঠিক সমপরিমাণ বল তার বিপরীত দিকে মারছে। এখন কথা হচ্ছে তাহলে দেয়ালটা সামনের দিকে গেল না কেন, দেয়ালটা স্থির কেন? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি দেখছি, এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল কিসের উপর নির্ভর করে, ভর ইন্টু ত্বরণ। এখন আমরা যদি ত্বরণটাকে আলাদা করি, ত্বরণ ইকুয়াল টু কি হবে, এফ বাই এম, অর্থাৎ এম এখানে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ত্বরণ কিসের উপর নির্ভরশীল, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার। দেয়ালটা যেহেতু স্থির ছিল তাহলে তার কোনো বেগের পরিবর্তন ঘটে নাই, বা বলটা কি ছিল, গতিশীল ছিল, এবং গতিশীল থাকা অবস্থায় দেয়ালে ধাক্কা খেয়ে তার উল্টো দিকে আবার চলে আসবে না ফুটবলটা বা যে কোনো বল। তাহলে কি এখানে বলের বেগের পরিবর্তন হয়েছে। এখন এই যে হয়েছে এটাকে কি বলে, ত্বরণ বলে। তাহলে বলের ত্বরণ করছে, দেয়ালের তো কোনো ত্বরণ ঘটে না। এটার কারণ হচ্ছে কি দেয়ালের ভর, অর্থাৎ ভর যত বেশি ত্বরণ তত কম। যেহেতু দেয়ালের ভর অনেক বেশি, তার মানে কি ত্বরণ তত কম, অর্থাৎ দেয়ালটা মুভ করবে না, কোথাও সরে যাবে না। বাট বলের ভর যত কম, বলের সাপেক্ষে দেয়ালের ভর যত বেশি, সেক্ষেত্রে কি হবে, ত্বরণ বেশি হবে। এই ত্বরণ বেশি হওয়ার কারণে বিপরীতমুখী বলটা কি হবে, এদিকে আগায় যাবে, অর্থাৎ ফুটবলটা এদিকে চলে আসবে। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটাই প্রমাণ করা যায়, যখন তুমি একটা বস্তুকে সামনের দিকে একটা নির্দিষ্ট বলে আঘাত করবা, ঠিক ওই বস্তুটা বিপরীত দিকে সমপরিমাণ বল প্রয়োগ করবে। এবং এক্ষেত্রে কোন বস্তুটা সামনের দিকে আগাবে সেটা নির্ভর করবে তার ভরের উপরে, অর্থাৎ যার ভর যত বেশি তার ত্বরণ তত কম, অর্থাৎ সে স্থির থাকবে বা কম দূরত্বে যাবে। এবং যার ভর যত কম বলটার, সেক্ষেত্রে কি হবে, ত্বরণ তত বেশি হবে, অর্থাৎ বলের ত্বরণ বেশি ছিল, সেক্ষেত্রে কি ভরবেগের পরিবর্তনটাও বেশি হয়েছে, সামনে গিয়ে আবার কি ব্যাক চলে আসছে। তো নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা এটাই বোঝায়, অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও তার বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া থাকে। আর সমান ক্রিয়াটাকে যদি আমরা এফ ধরি, অর্থাৎ বল, তাহলে বিপরীতমুখী ক্রিয়াটাকে আমরা মাইনাস এফ ধরি। মাইনাস দ্বারা বোঝায় বিপরীতমুখী, ঠিক আছে? পরবর্তী টপিক হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল বা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কখন কাজ করবে, যখন একটা বস্তু একটা সারফেস বা বস্তুর উপর থেকে স্থিতিশীল বা গতিশীল হবে। যেমন ধরো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটা একটা সারফেসের উপর অবস্থিত। ধরো এই সারফেস হচ্ছে এটার উপরে আছে, এটার উপরে আছে। এখন বস্তুটার নিজস্ব একটা ভর আছে বা ওজন আছে, ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে এই সারফেসের উপরে। তাহলে সেই ওজন ইকুয়াল টু কি হবে, আমরা ওজনের সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি, অর্থাৎ বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, সেটা ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পাই, প্রত্যেক বস্তুরই বিপরীত
তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে সারফেসটা কী করবে, ঠিক উপরের দিকে সমপরিমাণ ওজন কী করবে, প্রয়োগ করবে। তাহলে উপরের দিকে যে বল প্রয়োগ করবে সারফেস, সেটা ইকুয়াল টু কী হবে, mg। এখন এই বস্তুটা তো স্থির আছে, বস্তুটাকে যদি আমরা সামনের দিকে গতিশীল করতে চাই এই সারফেসের সাপেক্ষে, তাহলে কি হবে, যদি এই বরাবর গতিশীল করি তাহলে এই যে সারফেসের কারণে কি এখানে বাধা আছে না, এটা তো সমান না। সেক্ষেত্রে কী হবে, কিছু বল এখানে হ্রাস পাবে। সেই হ্রাস পাওয়ার যে বলটা, সেটা হচ্ছে কোন দিকে কাজ করবে, এই বরাবর। অর্থাৎ এই বস্তুটাকে যদি আমরা এদিকে টানি, টানার ফলে কিন্তু ইজিলি এদিকে আসবে না, একটু বেজে যাবে। সেই বাজার যে কোন দিকে বাজবে, মূলত তার বিপরীত দিকে। আর এটাই হচ্ছে ঘর্ষণ বল, এদিকে কাজ করবে। সেটাকে আমরা যদি এফ ধরি, তাহলে এখন এখান থেকে যদি আমরা ঘর্ষণ বলের সূত্রটা বের করতে চাই, অর্থাৎ মিনিমাম যে ফোর্সটা লাগবে বস্তুটাকে এদিকে সামনের দিকে আগানোর জন্য, মিনিমাম যে ফোর্সটা লাগবে, সেই ফোর্স ইকুয়াল টু কত হবে, সেই ফোর্স ইকুয়াল টু হবে এফ ইকুয়াল টু হবে mg, বা আমরা যদি এখানে মিউ দিই, মিউ হচ্ছে কি ঘর্ষণ সহ, মিউ মানে কি ঘর্ষণ সহ, ঘর্ষণ সহ ইন্টু দেবে mg হবে। mgটা নিচের দিকে কাজ করতেছে, আর এই mgর কারণেই তো কি ঘর্ষণ সৃষ্টি হইতেছে, ঠিক আছে। তাহলে এখন ঘর্ষণের প্রকারভেদ, টাইপস অফ ফ্রিকশন। ঘর্ষণের কিছু প্রকারভেদ আছে, যেমন স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফোর্স, গতি ঘর্ষণ বা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এবং আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। এখন স্থিতি ঘর্ষণ দ্বারা আসলে কী বোঝায়, এই বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ প্রয়োগ করে সেটাকে কী বলে, স্থিতি ঘর্ষণ বলে। সেক্ষেত্রে স্থিতি ঘর্ষণের সূত্রটা কী হবে, এফ ইকুয়াল টু কত হবে, ঘর্ষণ সহগ ইন্টু কী হবে, mg হবে। এবং গতি ঘর্ষণের ক্ষেত্রে কী হবে, এখানে একটা এস দিতে হবে, এস অর্থাৎ এফএস মানে কি স্ট্যাটিক ফ্রিকশন। স্থির থাকা অবস্থায় যে ফ্রিকশনটা হয়, যে ঘর্ষণটা হয়, সেটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। এবং গতিশীল থাকা অবস্থায় যে ফ্রিকশনটা হয় সেটা কী হবে, কাইনেটিক ফ্রিকশন, অর্থাৎ এফ কে ইকুয়াল টু ঘর্ষণ সহগ কে ইন্টু mg। এখন আবর্ত ঘর্ষণ দ্বারা আসলে কী বোঝায়, আবর্ত ঘর্ষণ বলতে যখন একটা বস্তু অন্য একটা বস্তু বা সারফেসের উপরে গড়িয়ে গড়িয়ে যায়, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে যে যায়, সেটাকেই বলা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। উদাহরণ যেমন মার্বেল যদি একটা রাস্তা বা কোনো টেবিলের উপর দিয়ে ফোর্স ক্রিয়েট করে, তাহলে কি গড়িয়েতে গড়িয়েতে কি সামনের দিকে মুভ করবে। তো এই ফ্রিকশনগুলোকে বলে হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণের উদাহরণ হতে পারে রাস্তা দিয়ে হেঁটে থাকা বা দাঁড়িয়ে থাকা, যার কারণে আমরা স্লিপ কেটে পড়ে যাই না, এগুলো হতে পারে কি স্থিতি ঘর্ষণের উদাহরণ। আর গতি ঘর্ষণের উদাহরণ হতে পারে যখন কোনো একটা গাড়ি, যেমন সাইকেল বা বাইক, অন্যথা কার, যখন সামনে চলতে থাকে গতি দিয়ে, যখন ব্রেক করা হয়, গাড়ি চলাবস্থায় যখন ব্রেক করা হয়, ব্রেক করার সময় গাড়ির ভর কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। তো ব্রেক করার ফলে কি হয়, ইঞ্জিন অফ হয়ে যায়, যার কারণে কি এই ভর যেহেতু নিচের দিকে থাকে, বল কম থাকে, ব্রেক করলে কি হয় এক্সটার্নাল বল কম থাকে। সেক্ষেত্রে ওজনের সাপেক্ষে গাড়ির যে ঘর্ষণটা হয়, অর্থাৎ সারফেসের সাথে যে ঘর্ষণটা হয়, এই সারফেসের সাথে যে ঘর্ষণটা হয় সেটাকেই বলা হচ্ছে কি গতি ঘর্ষণের উদাহরণ। অর্থাৎ চলন্ত অবস্থায় যে সারফেসের সাথে যে ঘর্ষণটা হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণের উদাহরণ। আর স্থিতি ঘর্ষণের উদাহরণ হচ্ছে যখন কোনো একটা বস্তু স্থির থাকে, যেমন আমরা মাটির উপরে দাঁড়ায় থাকি, সেটা হইতে পারে কি স্থিতি ঘর্ষণের উদাহরণ। আমরা কিন্তু পড়ে যাই না, একদিকে পড়ে যাই না স্লিপ কেটে, এটা হয় মাটির সারফেসের জন্য, ঠিক আছে। তো এই ছিল ঘর্ষণের কিছু উদাহরণ, প্রকারভেদ। এখানে মিউর চিহ্নটা আসলে ভুল হয়েছে, এটা হবে এরকম, মিউ, এটা হবে কাইনেটিক ফোর্স আর এটা হবে স্ট্যাটিক ফোর্স।